আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি বিলেনটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন শাহনওয়াজ বাবলু। বাবলু, কখন বৈঠকটি শুরু হতে পারে এবং এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ইফিতা কিছুক্ষণ আগেই মালয়েশিয়া সফরে আসা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন এই যে পুত্রজায়ে যেটি প্রধানমন্ত্রীর কার্যালয় আনোয়ার ইব্রাহিমের কার্যালয় সেখানে প্রবেশ করেছেন। আমি যদি একটু দেখাই এখানকার পরিস্থিতি, এখানে বলা যায় নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে এই প্রধানমন্ত্রীর কার্যালয়। কিছুক্ষণ বলা যায় প্রায় 5 মিনিট আগে এখানে প্রবেশ করেছেন তিনি এবং এবং কিছুক্ষণ পরে হয়তো তিনি দুই সরকার প্রধানের একটি একান্ত বৈঠক হবে। এরপর আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক। এরপর তিনি এখানে যৌথ একটি সংবাদ সম্মেলন করতে পারেন, কিন্তু তা এখন পর্যন্ত নিশ্চিত নয় আসলে তিনি এখানে যৌথ সংবাদ সম্মেলন করবেন কিনা। কিন্তু পরে একটি নির্ধারিত আরেকটি কর্মসূচি রয়েছে যেটি সরকারি বাসভবনে ডক্টর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তারপর এখান থেকে তিনি চলে যাবেন কুয়ালালামপুরে সেখানে তিনি মালয়েশিয়ার 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এছাড়া তিনি বৈঠক করতে পারেন মালয়েশিয়ার রাজার সঙ্গে। কিন্তু আপনি জানেন দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ায় যে বাংলাদেশি প্রবাসীদের নানা সংকট সব বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়া আপনি জানেন শ্রমবাজার বিষয়েও দীর্ঘদিন ধরেই এই বাংলাদেশি যারা রয়েছেন তারা কথা বলছেন এবং আপনি জানেন 2023 সাল থেকে বাংলাদেশের শ্রমবাজার যেটি বন্ধ রয়েছে সেই সব বিষয় আলোচনা হতে পারে। তবে পারস্পরিক দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও দুই দেশের আলোচনা ইস্যু হতে পারে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনসংযোগ বিষয়। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে যে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং যে রোহিঙ্গা সংকট যেটি রয়েছে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মালয়েশিয়া সরকারের বাংলাদেশ সমর্থন চাইতে পারে। এছাড়া দুটি চুক্তি হতে পারে এই সফরে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের যে সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আপনি বলতে পারেন যে আসলে এই সফরটি বাংলাদেশের সরকার প্রধানের জন্য বাংলাদেশের জন্য অনেকটি গুরুত্বপূর্ণ এবং এখানে লাখো বাংলাদেশি যারা রয়েছেন তাদের জন্য প্রবাসী যারা রয়েছেন তারা তাদের দীর্ঘদিনের যে দাবি তারা বলে আসছেন এখানে যারা অবৈধ প্রবাসী রয়েছেন তাদের যাতে ভিসা যে জটিলতা রয়েছে তারা যাতে বৈধ হতে পারেন সে বিষয়ে যাতে প্রধানমন্ত্রী নজর দেন এবং প্রধানমন্ত্রী যাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সেই বিষয়ে আহ্বান জানানো হয়েছে। আপনি জানেন গতকালকে রাতে স্থানীয় সময় প্রায় 11:30টায় এখানে সুধী সমাবেশে একটি বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি বলেছেন আইনের মধ্যে থেকে তার সরকার যতটুকু আহ্বান জানানোর প্রয়োজন অবশ্যই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এখানে প্রবাসী যারা রয়েছেন তাদের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যার বিষয়ে তিনি আলোচনা করবেন। এবং আপনি এই যে তিনি এই মালয়েশিয়ার সময় গতকাল 9:45টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। আপনি জানেন তার সঙ্গে রয়েছেন 23 সদস্যের প্রতিনিধি দল, বাংলাদেশের 2 জন মন্ত্রী এবং 3 জন প্রতিমন্ত্রী সহ 23 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তাকে নিয়েই আজকে এখানে এসেছেন তিনি এই বৈঠকে অংশ নেবেন। হয়তো বৈঠক শেষে বলা যায় বাংলাদেশের যে আপনি জানেন এখানে প্রায় 11,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের যে দাবি দাওয়াগুলোর কথা বলছেন অন্যান্য দেশের শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা পাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে সেই সুযোগ সুবিধা পায় এই দাবি দাওয়াগুলো শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বলেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। মোট কথা প্রধানমন্ত্রীর সফর দীর্ঘদিনের প্রবাসী মালয়েশিয়া যারা বাঙালি রয়েছেন যারা নানা বঞ্চনার শিকার এবং অবহেলার শিকার তারা যাতে ন্যায্য দাবিটা এখানে পায় প্রধানমন্ত্রীর কাছে সেই দাবিগুলো তুলে ধরেছেন। আশা করা যাচ্ছে প্রধানমন্ত্রীর এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে সেটির মাধ্যমে তাদের যে দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। ইফরিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেই বিষয়ে জানছিলাম সরাসরি যুক্ত হয়ে। বিভিন্ন কারণে মালয়েশিয়ায় আটক প্রায় 2,000 প্রবাসীকে মুক্ত করার চেষ্টা করা হবে। বাংলাদেশিদের সাথে এক মত বিনিময়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন শ্রমবাজার খুলে দিতে আলোচনা হবে দেশটির সরকারের সাথে। মালয়েশিয়া থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধশালী দেশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন পৌঁছান তখন স্থানীয় সময় রাত প্রায় 9টা।
লালগালিচায় অভিবাদন জানানো হয় প্রধানমন্ত্রীকে। সাথে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার মাটিতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তারেক রহমানকে। এরপর কুয়ালালামপুরে সাংগ্রিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের মানুষদেরকে এইভাবে প্রস্তুত করে পাঠাতে পারি। দেশকে নিয়ে নিজের পরিকল্পনার কথা প্রবাসীদের সামনে তুলে ধরেন নির্বাহী প্রধান। বলেন, মালয়েশিয়ার মতো বাংলাদেশকেও গড়ে তোলা সম্ভব। আমরা চাইছি আমাদের বাচ্চারা সকালবেলা যাবে, স্কুল করবে, খেলাধুলা করবে, অথবা অন্য তার যেই কোয়ালিটি থাকবে, যেই এক্সট্রা ক্যারিকুলামের কোয়ালিটি থাকবে, সেইটার সুযোগ তাকে দেওয়া হবে। অর্থাৎ একটা প্রোডাক্টিভ ভাবে তার টাইমটা, তার মেধাটা, তার শক্তিটা, সবকিছু সে একটা প্রোডাক্টিভ কিছুতে প্রয়োগ করুক। সেই ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, বা অন্য খারাপ কিছু বলেন, সেখান থেকে ধীরে ধীরে এদেরকে বের করে নিয়ে আসা। আমরা চাচ্ছি বাচ্চাগুলোকে ইংরেজিতে আস্তে আস্তে দক্ষ করে দিতে, এবং ইংরেজির পাশাপাশি আমরা আরেকটি ভাষা, এখন আপনারা জিজ্ঞেস করতেন কোন সে ভাষা, আমরা 6টি ভাষা, 5টা থেকে 6টা ভাষা আমরা টার্গেট করেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয় নিয়েও প্রবাসীদের জানান তারেক রহমান। বিশেষ করে আটকে পড়া প্রবাসীদের মুক্তি ও দেশটির শ্রমবাজার নিয়েও আলোচনা হবে এই সফরে। তারা তো আর তার দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের ভিতরে থাকবে। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি, আমরা সেটা অবশ্যই করব। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশ গড়ার কাজে মনোনিবেশে প্রবাসীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি সকলে মিলে হইচই করি, সকলে মিলে যদি শুধু নিজেরটা দাবি করি, তাহলে কোনোটাই হবে না। শাহনেওয়াজ পাপলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির আহ্বান, বিচ্ছিন্ন মিছিলের চেষ্টা ও হুমকি দিচ্ছেন। গ্রেপ্তার এবং পাল্টা হুঁশিয়ারির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে আতঙ্কের কথা জানান সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। জুলাই গণঅভ্যুত্থানে পতনের পর রাজনীতির মাঠ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও মাঝে মধ্যে ঝুটিকা মিছিল করে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টায় দলটির নেতাকর্মীরা, যেখান থেকে প্রকাশ্যে হুমকিও দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এবার দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত হওয়ার ধারণা পুলিশ ও প্রশাসনের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিলছে সেই ইঙ্গিত। দিনটি ঘিরে রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উৎকণ্ঠায় সাধারণ মানুষ। রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য বা রাজনীতিভাবে এস্টাবলিশ করার জন্য বহু পন্থা আছে, উচ্ছৃঙ্খল পন্থায় কোনো কিছু করা উচিত না। না, আমরা মাঠে নামতে দিব না, কোনোভাবেই না। ফেসিবাস এই দেশে আর কখনো কায়েম হবে না। তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি, পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক স্পর্শকাতর এলাকা ও সম্ভাব্য সমাবেশস্থল। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাদের বলছি, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেটা যে কোনো ফর্মেই হোক, আমরা প্রতিহত করব। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তাও আসে সরকারের তরফ থেকে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় গেল বছর 12 মে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। অসত্য তথ্য দিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। এনসিপির এমপি হান্নান মাসুদের এমন বক্তব্য ঘিরে হট্টগোল হয়েছে সংসদে। অনির্ধারিত বিতর্ক হয় সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে। এ সময় সংসদীয় রীতি মেনে চলার আহ্বান জানান ডেপুটি স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে রোববার বাজেট আলোচনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই,
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির সাংসদ হান্নান মাসুদের মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ দেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, তার এমন বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির জয়নাল আবেদিন ফারুক। দাবি করেন অসত্য বক্তব্য এক্সপান্স করার। সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছে, তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। তবে প্রধানমন্ত্রীর সমালোচনা গণতান্ত্রিক চর্চার অংশ দাবি করে কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। পরে এ প্রেক্ষিতে জবাব দেন স্থানীয় সরকার মন্ত্রী। অবশ্যই ওনাকে আমরা সম্মান করি, উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে যাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। মাননীয় স্পিকার, অনির্ধারিত বক্তব্যের এক পর্যায়ে ফ্লোর নিয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা। তাগিদ দেন বাইরের কোনো বিষয়কে সংসদে টেনে না আনার। তবে এটা সত্য, এটা অসত্য, এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না কারো সম্মানের সাথে এই লজ্জাটা লেগে থাকুক। এই জন্য আমি অনুরোধ করব, এই বিষয়ের পুরাটাই আপনি এখান থেকে ইগনোর করুন। দ্বিতীয় দফায় কিছু বলতে চাইলেও পরে আর হান্নান মাসুদকে ফ্লোর দেননি স্পিকার। আহ্বান জানান সংসদীয় রীতি মেনে কথা বলার। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। অবশেষে জানা গেল ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের তৎকালীন রানার সেনা সদস্য ইমরুল কায়েস। নিশ্চিত করেন গুমে জড়িত ছিলেন জিয়াউল আহসান। 30টিরও বেশি গুম ও ক্রসফায়ারের লোমহর্ষক বর্ণনাও দেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যতম আলোচিত ঘটনা। তিনি কোথায় ছিলেন, কিভাবে গুম হন এবং কারা এর সঙ্গে জড়িত, এসব প্রশ্ন নিয়ে দীর্ঘদিন নানা আলোচনা হলেও এতদিন এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনাটি নিয়ে নতুন তথ্য সামনে আসতে শুরু করে। রোববার র্যাবের টিএফআই সেল সংক্রান্ত এক মামলার সাক্ষ্য দেন জিয়াউল আহসানের সাবেক রানার ইমরুল কায়েস। সাক্ষ্যে তিনি ইলিয়াস আলীকে গুমের আগে ও পরের বিভিন্ন ঘটনার বর্ণনা এবং এর পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা আপনারা জানেন। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। এদিন ইমরুল কায়েস আরও কয়েকটি গুম ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তবে তার সাক্ষ্য অনুযায়ী 7টিরও বেশি ঘটনায় 30 জনের বেশি মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। মরদেহ কিভাবে নদীতে ফেলে দেয়া হতো সে বিষয়েও আদালতে বর্ণনা দেন তিনি। জিয়াউল আহসান প্রায় 60টি ঘটনার ভিন্ন ভিন্ন সময়ে 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে। কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে। ইলিয়াস আলীকে গুমের ঘটনা এই প্রথম কোনো আদালতের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হলো। এখন ইমরুল কায়েসকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, রাজধানীর বসুন্ধরা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় তাকে। পরে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে খায়রুল ইসলাম সজীবকে। মিয়ানমারে বন্দী 27 বাংলাদেশি জেলেকে দ্রুত দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন স্বজনরা। রাজধানীর শাহবাগে মানববন্ধনে এ দাবি জানান তারা।
জানান, গেল বছর ডিসেম্বর ও চলতি বছরের মার্চে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন ওই জেলেরা। ভুল করে মিয়ানমারের জলসীমায় ঢুকলে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ মানববন্ধনে অংশগ্রহণকারীদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত করেছি, আমাদের হুইপ এবিএম আশরাফুদ্দিন নিজানের কাছে আমি গিয়েছি, ওনার কাছে দরখাস্ত দিয়েছি, আজও পর্যন্ত আমরা কোনো সন্ধান পাইনি। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে আমার একটাই অনুরোধ, আমার বাবাকে ফিরিয়ে দেন, আমি বাবা ছাড়া বাঁচবো না। আমাদের এই 27 পরিবারের এগুলো যেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান পায় এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পায়, এমন এরা যেন আমাদের সেই পরিবারগুলোকে ফিরিয়ে আনি দেয় ভাইয়া। আমরা যেন আমাদের লোকগুলা যেন উদ্ধার চাই, মুক্তি চাই আমরা ওই দেশের থেকে। মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে একসাথে কাজ করবে ইরান যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে বৈঠকের পর এই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্স বলেন, দুপক্ষের মধ্যে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বৈঠকে গুরুত্ব পায় লেবানন ইস্যু। রোববার সন্ধ্যায় সুইজারল্যান্ডে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। বুর্গেনস্টকে বৈঠকে জেডি ভ্যান্স ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকটফ ও জামাতা জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধি দলে ছিলেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় অংশ নেয় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির। এদিকে বৈঠকের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানকে আবারও কঠোর হামলার হুমকি দেন। এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ওয়াশিংটনকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।